অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস হায় সজনী। উপন্যাসটি আমি 5টি পর্বে ভাগ করে পড়ছি। উপন্যাসটির প্রথম 3টি পর্ব আমরা আগেই আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে সেই 3টি পর্বের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির 4র্থ পর্ব। ঠিক 10টায় শহরতলির স্কুলে পৌঁছে নিজের উপস্থিতির কথা অফিসে জানিয়ে দিল অমিত। যে ঘরে তাকে বসতে বলা হলো সেখানে আরো 2জন প্রার্থী বসে আছেন। অমিত বুঝতে পারল এরাও চাকরি প্রার্থী। গম্ভীর মুখ দেখে বুঝতে অসুবিধে হচ্ছে না বেশ টেনশনে আছেন দুজনে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর অমিত একটু নড়ে চড়ে বসে জিজ্ঞাসা করলো, আমি কলকাতার বাইরে থেকে এসেছি, আপনারা কি কলকাতায় থাকেন? দুজনে একসঙ্গে মাথা নেড়ে হ্যাঁ বলল, মুখ খুলল না। আমার কোনো ব্যাকিং নেই। শুনেছি কলকাতায় ব্যাকিং ছাড়া চাকরি পাওয়া যায় না। আপনাদের কি কেউ ব্যাক করছেন? দুজনে অমিতের দিকে তাকিয়ে কথাগুলো শুনল। তারপর মুখ ঘুরিয়ে নিয়ে আগের মতো গম্ভীর হয়ে বসে রইল। এই সময় একজন বেয়ারা গোছের লোক এসে ইন্টারভিউ লেটার চেয়ে নিল 3জনের কাছ থেকেই। মিনিট 10 পরে লোকটি ফিরে এসে গলা তুলে বলল, রবীন্দ্রনাথ কর, আপনি আসুন। ওপাশের ভদ্রলোক তড়াক করে উঠে দাঁড়িয়ে তারপর 3বার 2 হাত জোড় করে কপালে ঠেকাতে ঠেকাতে বিড়বিড় করল। তারপর পাশে রাখা ফাইল তুলে দ্রুত লোকটির পেছনে হাঁটতে লাগলো। ওরা চোখের বাইরে চলে গেলে দ্বিতীয় লোকটি অমিতের দিকে তাকালো। আমার চেয়ে পার্সেন্টেজ অনেক কম, কিন্তু শুনলাম চেয়ারম্যানের নাকি দূর সম্পর্কের রিলেটিভ। সবই কপাল। অমিত বলল, তাহলে আর এখানে বসে আছেন কেন? চলে যাওয়া আর বসে থাকা যখন সমান তখন বসেই থাকি। বলেই লোকটা আবার আগের মতো চুপ হয়ে গেল। 5 মিনিট পরে বেয়ারা ঘরে এসে বলল, বিক্রমজিৎ দত্ত। লোকটি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, ভাই পূর্ব দিক কোনটা? বেয়ারা একটা দেয়াল দেখিয়ে দিতেই লোকটা সেদিকে ঘুরে হাত জোড় করে কি একটা বিড়বিড় করে বলে বারংবার কপালে হাত ছুঁইয়ে নিজের ব্যাগ তুলে নিয়ে বেয়ারার সঙ্গে এগিয়ে গেল। অমিতের ডাক পড়ল 10 মিনিট পরে। তাকে হাঁটতে দেখে বেয়ারা হেসে জিজ্ঞাসা করল, আপনি প্রণাম করবেন না? চাকরি পেলে করব, হেসে বলল অমিত। 5জন প্রবীণ বসে আছেন টেবিলের ওপাশে। অমিত তাদের নমস্কার করতে মাঝের ভদ্রলোক বললেন, বসুন। অমিত বসা মাত্র একজন বললেন, অমিতবাবু, আপনি তো বর্ধমানের একটা কলেজে অধ্যাপনা করেন, সেটা না করে স্কুলের টেম্পোরারি শিক্ষকতার চাকরি করতে চাইছেন কেন? অমিত বলল, স্কুলের ছাত্রদের পড়ানোর সময়ে বাইরে যে সময়টা আমি পাবো তা কলকাতায় থাকলে গবেষণার কাজ করতে পারবো, তাই। 5ম জন বললেন, অর্থাৎ আপনি স্কুলের শিক্ষকতা করতে চাইছেন নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির প্রয়োজনে? ছাত্রদের সামনে একজন আদর্শ শিক্ষকের ছবি আপনি রাখতে চাইছেন না? কথাটা ঠিক নয় স্যার। আমাকে সুযোগ দিলে শিক্ষক হিসেবে প্রতিটি ক্লাসে নিজেকে উজাড় করে দিতে আমি প্রস্তুত। সেই কাজে আমার কোনো গাফিলতি বিন্দু মাত্র থাকবে না। অমিত বলল, এর অর্থ আপনি নিজেকে 24 ঘন্টায় শিক্ষক বলে ভাববেন না? স্যার, সেটা কি সম্ভব? যখন কোনো শিক্ষক তার মাইনের চেক হাতে নেন তখন তিনি সেই চেক ক্যাশ করার কথাই ভাবেন। শিক্ষকতা করার চিন্তা তো মাথায় আসতে পারে না, নম্র গলায় বলল অমিত। আপনি নিশ্চয়ই জানেন এই চাকরি স্থায়ী নয়। অস্থায়ী বলাও ঠিক হবে না, একজন ছুটিতে গিয়েছেন কয়েক মাসের জন্য। এসব জানার পরে আপনি কলেজের চাকরি ছেড়ে আসার পেছনে যে তথ্য দিলেন তা কি বিশ্বাসযোগ্য? মাঝখানে যিনি বসেছিলেন তিনি গম্ভীর প্রশ্ন করলেন। যা সত্যি আমি তাই বলেছি। 5জনের একজন যিনি চুপচাপ শুনে যাচ্ছিলেন এবার মুখ খুললেন। সাহিত্য পত্রিকায় লেখার আগে আপনি কোথায় লিখেছেন? কোনো লিটল ম্যাগাজিনের সঙ্গে কি আপনি যুক্ত? আগে না, আমার প্রথম লেখা সাহিত্য পত্রিকাতেই প্রকাশিত ওই গল্পটি, বিনীত গলায় বলল অমিত। আপনি এখন বর্ধমানে আছেন? মধ্যবর্তী জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, বর্ধমান শহর থেকে 1.5 ঘন্টা দূরে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। বাইরে বেরিয়ে এলো অমিত, তারপর বাস ধরে চলে এলো কলেজ স্ট্রিট। সোজা কফি হাউসে ঢুকে একটা খালি টেবিলে একা বসে রইল বিকেল পর্যন্ত। চাকরিটা যে হবে না তা টেবিলের ওপাশে যারা বসেছিলেন তাদের মুখের অভিব্যক্তি দেখে সে বুঝতে পেরেছিল। নিজেকে বোঝালো সে,
যারা কলকাতা থেকে অনেক দূরে থেকেও রিসার্চ করেন, তারা নিশ্চয়ই প্রচুর অসুবিধা সত্ত্বেও কাজটা করে থাকেন। তাহলে সেই অসুবিধার সঙ্গে লড়াই করে সে কেন পারবে না? হোস্টেলে ফিরে গিয়ে আচমকা মাথায় আসা একজন লড়াকু মানুষের লড়াই নিয়ে গল্প লিখল অমিত। 3 দিন পরে অমিতকে অবাক করে স্কুল থেকে চিঠি এলো। আপাতত 6 মাসের জন্য স্কুল তাকে বাংলার শিক্ষক হিসেবে নিয়োগ করছে। আগামী সোমবারের মধ্যে তাকে চাকরিতে যোগ দিতে হবে। তখনই তাকে যাবতীয় তথ্য দেওয়া হবে। নতুন চাকরিতে এসে সহকর্মী হিসেবে যাদের অমিত পেল, তাদের অধিকাংশই মধ্যবয়সী। অমিত বুঝতে পারল সে একজন গল্প লেখক, এই খবর সহকর্মীরা জানেন এবং সেই কারণে তার সঙ্গে বেশ সৌমিহ করেই কথা বলছেন। কলেজের ছাত্রদের পড়ানো আর স্কুলের ওপরের ক্লাসের ছাত্রদের ক্লাস নেওয়া এক ব্যাপার নয়। ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য অমিত অধ্যাপকের বাড়িতে গেল। তাকে প্রণাম করতেই ভদ্রলোক বললেন, কি খুশি তো? আপনি কলকাতায় না থাকায় আমি বেশ হতাশ হয়ে গিয়েছিলাম। ইন্টারভিউতে ওরা যেভাবে প্রশ্ন করছিলেন তাতে মনে হয়েছিল আমাকে নাকচ করা হবে, কিন্তু পরে বুঝতে পারলাম আপনার সাহায্য ছাড়া চাকরিটা পেতাম না। অমিত বলল, ওসব কথা ছেড়ে দাও, ক্লাস আরম্ভ করেছ? প্রফেসর প্রশ্ন করলেন। না, আগামীকাল শুরু হবে। অমিত বলল, এই কয়েক মাস আমি কলেজের ছেলেদের আমার মতো করে পড়িয়েছি। স্কুলের ছাত্রদের ম্যাচিউরিটি কিছুটা কম। ওদের যখন পড়াবো তখন কি সরল কথায় বোঝাবো? শোনো, স্কুলের যেসব ছেলেকে পড়াবে তাদের সম্পর্কে আগাম কোনো ধারণা নিয়ে ক্লাসে যেও না। হয়তো দেখবে যে ছেলেটি ক্লাস 10-এ পড়ে সে 11-এ পড়া অনেক ছাত্রের চেয়ে বেশি ভাবতে পারে। তাই ক্লাসে গিয়ে প্রথম 10 মিনিট ওদের সঙ্গে আলাপ করার ছলে অ্যাসেস করে নেবে। ওদের বোধ বুদ্ধি কি স্তরের সেই অ্যাসেসমেন্ট ঠিক হলে পড়াতে অসুবিধে হবে না তোমার। অধ্যাপক বললেন। অধ্যাপকের স্ত্রী এসে 1 প্লেট মিষ্টি দিয়ে গেলেন। বললেন, তোমার স্যারের কাছে চাকরির খবর শুনেছি, কিন্তু এই মিষ্টি চাকরির জন্য নয়। অমিত অবাক চোখে তাকালো। ভদ্রমহিলা হেসে বললেন, গল্পটি পড়ে এত ভালো লেগেছে তাই মিষ্টি খাওয়াচ্ছি। এরকম লেখা আরো লেখো। প্রফেসরকে অমিত জানালো পত্রিকা থেকে তার কাছে একটি বড় লেখা চেয়েছে। সে যেহেতু সবে লেখা শুরু করেছে তাই ভেবে পাচ্ছে না কি নিয়ে লিখবে। প্রফেসরের স্ত্রী ওপাশের চেয়ারে বসে ওদের কথা শুনছিলেন। এবার তিনি বললেন, হো মা, এ আর কি কঠিন ব্যাপার, তুমি নিজেকে নিয়ে লেখো। নিজেকে নিয়ে, কিন্তু আত্মজীবনী নয়। প্রফেসর বললেন, বাহ, ভালো বলেছ তো। কলকাতায় এখনো সেই ধরনের মেসবাড়ির কয়েকটি অবশিষ্ট আছে যাদের নিয়ে গত শতকের মাঝামাঝি প্রচুর লেখালেখি হয়েছে। অনেক গল্প বা উপন্যাসের নায়ক কলকাতায় এসে যে ধরনের মেসে 60 বছর আগে থাকতো, সেই রকম এক মেসের সন্ধান অমিত পেয়ে গেল আর্মহার্স্ট স্ট্রিটে। খাওয়া থাকার জন্য যা দিতে হবে তা স্কুলের মাইনের 1/4। একটি ঘরে 2টি তক্তাপোশ। অমিত যে ঘরে জায়গা পেল সেখানে অন্য যে ভদ্রলোক থাকেন তিনি দীর্ঘকাল ধরে আছেন। রোগা, 50-এর উপর বয়স, লুঙ্গি আর গেঞ্জি পরে শুয়ে থাকে দিনভর। সন্ধ্যের পর বেরিয়ে যান, ফেরেন ভোরবেলায়। অমিত এই ঘরে এলেও তিনি একবার শুধু তাকালেন, কথা বললেন না। মাসখানেক স্কুলে পড়ানোর পরে অমিতের মনে হলো সে যেন যন্ত্রের মতো জীবনযাপন করছে। সকালে ঘুম থেকে উঠে চা খেতে খেতে খবরের কাগজ পড়েই স্নান করতে চলে যেতে হয়। 8:45 খাওয়ার ঘরে গিয়ে বারোয়ারিভাবে রান্না করা ভাত, ডাল আর মাছের ঝোল খেয়ে আমহার্স্ট স্ট্রিট থেকে বাস ধরে চলে যায় শিয়ালদা স্টেশনে। সেখান থেকে সাউথের ট্রেন ধরে শহরতলিতে পৌঁছে যায় 10টা বাজার খানিকটা আগেই। 11টায় ক্লাস শুরু হয়। তার আগের সময়টুকু সে টিচার্স রুমে বসে সেদিনের ক্লাসগুলোয় যে বিষয় পড়াবে তা ঝালিয়ে নেয়। সারাদিন ধরে ছেলেদের পড়াতে তার মন্দ লাগছে না। 4টের সময় স্কুল ছুটি হওয়া মাত্র ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে পৌঁছে উল্টো দিকের একটা দোকানে ঢুকে জলযোগ সেরে নেয়। এই দোকানের সিঙ্গারা এই তল্লাটে বিখ্যাত। মেসে ফিরে ঘরে ঢুকে দেখে তার রুমমেট তখনও পাশ ফিরে ঘুমিয়ে আছে। সে তখন হাত মুখ ধুয়ে তার টেবিলে লিখতে বসে। তখন ভদ্রলোক খাট থেকে নেমে ঘরের বাইরে যান। অমিত কয়েকবার ভেবেছিল ভদ্রলোকের সঙ্গে যেচে আলাপ করবে, কিন্তু তিনি তার মুখটা এমন গম্ভীর করে রাখেন যে
ইচ্ছেটা ওর দিকে তাকালেই মন থেকে উধাও হয়ে যায়। গল্প লিখতে বসে প্রথম ২ দিন অনেকগুলো পাতা ছিঁড়ে ফেলেছিল অমিত। কোনোটায় ২টো লাইন, কোনোটায় অর্ধেকটা। প্রতিবারই মনে হচ্ছিল কিছুই দাঁড়াচ্ছে না। তারপর এক সময় মনে হলো, হঠাৎই আচমকা তার কলম থেকে ২টো গল্প বেরিয়ে এসেছিল। ওই গল্প দুটোতেই তার সব সাহিত্য প্রতিভা শেষ হয়ে গিয়েছে। নতুন করে আর কিছুই তার লেখার নেই। একদিন কলেজ থেকে ফেরার সময় তার মনে এলো স্যারের কথা। স্যার বলেছিলেন নিজেকে নিয়ে লেখো। এই যে কুচবিহার থেকে নিম্নবিত্ত পরিবারের ছেলে হয়ে উচ্চশিক্ষার জন্য ভয়ে ভয়ে কলকাতায় এসেছিল। ২-৩ জনের সঙ্গে কথাবার্তা হতো বটে, কিন্তু বন্ধুত্ব কারোর সঙ্গে হয়নি। সেই ছেলে বাংলা সাহিত্য গোগ্রাসে গিলতে গিলতে পড়ার সময় রাস্তায় একটি মেয়েকে দেখে আচ্ছন্নের মতো এগিয়ে গিয়েছিল। কি কথা বলবে ভাবতে না পেরে শেক্সপিয়ারের লাইন বলতে গিয়ে থমকে গিয়েছিল। সেই ছেলেটাকে নিয়ে লিখলে কেমন হয়? একটা ঘোরের মধ্যে যেন চলে এলো অমিত। মাত্র ৪ দিন। স্কুল ফেরত মেসে এসে লেখা নিয়ে বসে ৪ দিনেই লেখাটা শেষ হলো। ইচ্ছে করেই সে পত্রিকার অফিসে লেখা পৌঁছতে গেল না, ডাকে পাঠালো। সে লেখা ছাপা হলো পরের মাসেই। সঙ্গে এলো সম্পাদকের চিঠি। তিনি অনুরোধ করেছেন অমিত যেন অবিলম্বে তার সঙ্গে দেখা করে। লেখালেখি নিয়ে তিনি কথা বলতে চান। অমিতও ঠিক করলো আগামী শনিবার সে ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাবে। সেদিন তার ২টোর মধ্যেই ছুটি হয়ে যায়। কিন্তু পত্রিকার অফিসে যাওয়ার আগেই অমিতের মেসের ঠিকানায় চিঠিটা ডাকে এলো। খামটা এসেছিল তার নামেই, কেয়ার অফ সম্পাদক। তার দপ্তর থেকে রিডাইরেক্ট করে অমিতের মেসের ঠিকানায় পাঠানো হয়েছে। তক্তপোষে শুয়ে খামটাকে দেখল অমিত। ওপাশের তক্তপোষে তার রুমমেট পাশ ফিরে শুয়ে নাক ডাকছেন। খামের ওপর যে হাত ঠিকানা লিখেছে সেটা অবশ্যই একজন মহিলার। এর আগেই ওই ২টো গল্পের একটির জন্য চিঠি পেয়েছিল। সেটা পোস্টকার্ডে, এবং মহিলার নয়। খামটার মুখ ছিঁড়ে সে ভাঁজ করা কাগজটা বের করল। সুন্দর হাতের লেখা দেখলেই ভালো লাগে। আপনাকে কি বলে সম্বোধন করব জানা না থাকায় রবীন্দ্রনাথকে অনুকরণ করি। থাক সে কথায়। লিখি বিনা সম্বোধনে। আপনার লেখা গল্পটি পড়ার পর আবার লেখকের নাম পড়লাম। না, ওই নামের কোনো লেখকের লেখা আগে পড়িনি। ভালো লিখেছেন, বেশ ভালো। কিন্তু একটা অনুরোধ। কোনো ঘটনা ঘটেছিল কল্পনা করে লিখতেই পারেন, কিন্তু যা ঘটেছিল তার সঠিক চেহারা জেনে লিখলে চরিত্রগুলো কাচের বলে মনে হয় না। আরেকটা কথা, আমার অনুমান ভুল হচ্ছে না। তাই জানাচ্ছি, যাকে মেসোমশাই বলতেন তিনি ২ মাস আগে ইহলোক ত্যাগ করেছেন। শুভেচ্ছা সহ এই গল্পের পাঠিকা। সোজা হয়ে বসল অমিত। নিজের নাম লেখেনি, কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছে মৃণাল এই চিঠি তারই লেখা। কিন্তু তার গল্প পড়ে এই চিঠিতে মৃণাল যেভাবে লিখতে বলছে সেটা নিয়ে সে ভাবছিল না। চোখের সামনে মৃণালের মেসোমশাইয়ের মুখ ভেসে উঠল। মানুষটি চলে গেছেন পৃথিবী থেকে। খুব খারাপ হয়ে গেল মন। তার সঙ্গে মেসোমশাইয়ের মাত্র কয়েকবার দেখা হয়েছিল, কিন্তু তাকে তার অন্য ধরনের মানুষ বলে মনে হয়েছিল। তক্তাপোষ থেকে নেমে আবার জামা প্যান্ট পরে নিয়ে মেস থেকে বেরিয়ে পড়ল অমিত। চিঠিটা পড়ার পর তার মনে হচ্ছে মাসিমার সঙ্গে অবশ্যই একবার দেখা করা দরকার। আজ আর বাসে নয়, খালি ট্যাক্সি পেয়ে উঠে বসল অমিত। এই প্রথমবার সে ওই বাড়িতে ট্যাক্সি করে যাচ্ছে। শিক্ষকতা করায় এটুকু বিলাসিতা সে করতেই পারে। সেই পরিচিত মেয়েটি দরজা খুলল। অমিতকে দেখে সে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি খবরটা জানেন? নিঃশব্দে মাথা নেড়ে হ্যাঁ বলল অমিত। তাকে বাইরের ঘরে বসিয়ে মেয়েটি ভেতরে চলে গেল। মিনিট খানেক পরে মাসিমা ভেতর থেকে এসে দাঁড়ালেন। কেমন আছো অমিত? অমিত উঠে দাঁড়ালো। মুখ নিচু করে বলল, আমি আজই জানতে পারলাম। ও। তারপর বললেন, কাগজে শোক সংবাদ কলামে ছাপা হয়েছিল। মন দিয়ে না দেখলে ছবি দেখে চেনা যাবে না। সর্বনাশ তো একা আসে না, আমাকে তো সব দিক দিয়ে ঘিরে ধরেছে। যাকগে, তুমি কি কলকাতায় কোনো কাজে এসেছো না বেড়াতে? সত্যি কথাই বলল অমিত। আমি এখানকার একটি স্কুলের শিক্ষকের চাকরি পেয়েছি। চাকরিটি সাময়িক, কিন্তু আমাকে সাহায্য করবে। কিরকম? আমি গবেষণা করব, সেই কারণে কলকাতায় থাকলে কিছু সুবিধে হবে।
যদি 2 বছর চাকরিটা থাকে তাতে অনেক উপকৃত হব। মাত্র 2 বছর? এরকম কেন? যার জায়গায় আমি পড়াচ্ছি তিনি ছুটি থেকে ওই সময় ফিরে আসতে পারেন বলেই শুনেছি। একটু থেমে অমিত জিজ্ঞাসা করল, ওর কি হয়েছিল? মাথা নাড়লেন ভদ্রমহিলা। কিছুই না, দুপুরে কখনোই ঘুমান না, কিন্তু সেই রবিবারে খাওয়া দাওয়ার পর বিছানায় শুলেন। বিকেলে ডাকতে গিয়ে জানলাম চলে গেছেন। বোধহয় নিজেও বুঝতে পারেননি। এরপর কি কথা বলবে বুঝতে পারছিল না অমিত। ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, তুমি নিশ্চয়ই ইউনিভার্সিটির সেই হোস্টেলে এখন থাকছো না? না, আমি আপাতত আমহার্স্ট স্ট্রিটের একটা বোর্ডিংয়ে থাকি। আপনি এখন এই বাড়িতে একাই থাকেন? জিজ্ঞাসা করল অমিত। হোমা, আমি কোথায় যাব? ওই মেয়েটা যে তোমার জন্য দরজা খুলল, ওকে তো আগেও তুমি দেখেছ। আমরা দুজনেই থাকি। ভদ্রমহিলার কথার মধ্যেই মেয়েটি একটা ট্রেতে চায়ের কাপ আর প্লেটে বিস্কুট নিয়ে এলো। ভদ্রমহিলা বললেন, নাও। এই অবস্থায় খাবো না বলা যায় না, আবার খেতেও ভালো লাগে না। অমিত বিস্কুটের প্লেট তুলে ধরে মেয়েটিকে বলল, এটা নিয়ে যাও। মেয়েটি ভদ্রমহিলার দিকে তাকালে তিনি মাথা নেড়ে নিয়ে যেতে ইশারা করলেন। ভদ্রমহিলা বললেন, আমি জোর করেছি বলে মৃণাল শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছে। পড়াশোনা তো করেনি, রেজাল্ট ভালো হবে বলে মনে হয় না। মাথা নেড়ে সমর্থন করল অমিত। চায়ে চুমুক দিল। এর মধ্যে আরেক সমস্যায় পড়েছি আমরা। কি যে করি বুঝতেই পারছি না। ভেবেছিলাম পাশ করে যদি মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে ভবিষ্যতে কি করবে তাও নিজেই ঠিক করবে। কিন্তু যা ভাবি তা তো কখনো হয় না। কেন? হঠাৎ ওর মাথায় ঢুকেছে তিনি অভিনয় করবেন। স্কুলে ভালো আবৃত্তি করত, স্কুলের নাটকে অভিনয় করেছে, তাই সিনেমায় সুযোগ পেলে সে নাকি খুব ভালো অভিনয় করতে পারবে। বোঝো, এই ভূত আমি কি করে ওর মাথা থেকে নামাই বলো? খুব অবাক হয়ে গেল অমিত। যে মেয়ে অভিভাবকদের পাহারায় কলেজে আসা যাওয়া করেছে, সে হয়তো তার মধ্যেই নিজের মতো ফাঁক পেলে বিদ্রোহী হওয়ার চেষ্টা করছে। সহপাঠিনীর প্ররোচনায় পার্কে গিয়ে সিগারেটে সে টান দিতে শুরু করেছিল। অমিত যদি খবরটা মাসিমাকে পৌঁছে না দিত, তাহলে সেটা কোথায় গিয়ে শেষ হতো তা কেউ জানে না। অমিত জিজ্ঞাসা করল, ওকে কেউ সিনেমায় অভিনয় করার কথা বলেছে? আমি জানি না। স্বামী মারা যাওয়ার পর তো আমার কাছে ও কিছুতেই মুখ খোলে না, যেন আমি ওর সবচেয়ে বড় শত্রু। বড় শ্বাস নিলেন মাসিমা। অনেক বোঝাচ্ছি, কিন্তু কে শুনে কার কথা? আরো কিছুক্ষণ মাসিমার সঙ্গে থাকার পর অমিত বেরিয়ে এলো। তখন সন্ধ্যের অন্ধকার ফিকে হয়ে কলকাতার পথে নেমে এসেছে। দরজায় দাঁড়িয়ে মাসিমা বলেছেন, সময় পেলে আবার এসো বাবা, তবে আসার আগে ফোন করে নিও। সম্পাদকের সঙ্গে শনিবারে দুপুরে দেখা করল অমিত। প্রবীণ ভদ্রলোক বেশ অবাক হলেন অমিতকে দেখে। বসতে বলে আলাপ করার সময় যখন জানতে পারলেন অমিত শিক্ষকতা করছে, তখন বলেই ফেললেন, আপনাকে দেখে মনে হয়েছিল আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রথমে এই খামটা রাখুন। অমিতের নাম লেখা একটা লম্বা খাম সামনে রাখলেন ভদ্রলোক। বললেন, আপনি নতুন লেখক, তবুও আমাদের সাধ্যমতো সম্মান দক্ষিণা দিতে পেরে খুশি হয়েছি। ভদ্রলোক মাথা নাড়লেন। আর হ্যাঁ, আপনার গল্প পাঠকদের খুব ভালো লেগেছে। যেহেতু চিঠিগুলো আমাকে লেখা হয়েছে, তাই আপনাকে ওগুলো পাঠাইনি। আপনি কোথায় আছেন? একটা মেসের ঠিকানা দেখলাম। হ্যাঁ, মেসে। আপনার মা বাবা থাকেন কুচবিহার। কুচবিহার একটা স্বাধীন রাজ্য ছিল। প্রচুর কাহিনীর পটভূমি ওই জেলা। কুচবিহার রাজ পরিবারের সঙ্গে ভারতের বিখ্যাত রাজ পরিবারদের কারো কারো সঙ্গে বৈবাহিক সম্পর্ক হয়েছিল। আপনি চেষ্টা করলে তথ্য জোগাড় করে একটা বড় মাপের উপন্যাস লিখতে পারবেন। যদি লেখেন তাহলে আমি এই কাগজে ধারাবাহিকভাবে প্রকাশ করব। সম্পাদক বললেন, খুব বড় কাজ, আমার পক্ষে সামলানো কি সম্ভব হবে? জলে না নামলে কি সাঁতার কাটা যায়? ভদ্রলোকের কথার মধ্যেই ফোন বেজে উঠল। তিনি রিসিভার তুলে ওপাশের কথা শুনে বললেন, ও এসে গেছেন, কাউকে সঙ্গে দাও, আমার ঘর চিনিয়ে দেবে। রিসিভার নামিয়ে রেখে সম্পাদক বললেন, আপনি আমার ছেলের বয়সী, তুমি বললে নিশ্চয়ই আপত্তি করবেন না? না না, সোজা হলো অমিত।
এক ভদ্রলোক আসছেন আপনার সঙ্গে আলাপ করতে। উনি বেশ নামকরা চলচ্চিত্র পরিচালক। আমরা একসময় সহপাঠী ছিলাম। বলতে না বলতে দরজায় শব্দ হলো। সম্পাদক চেয়ার ছেড়ে এগিয়ে গিয়ে দরজা খুলে হেসে বললেন, বাহ, একদম ঠিক সময়ে। এসো এসো, বসো। অমিত দেখল মধ্যবয়সী মানুষটির ছবি সে আগেও দেখেছে। ভদ্রলোক তাকে নমস্কার করতেই সে উঠে দাঁড়িয়ে নমস্কার করল। সম্পাদক বললেন, বসো সুকুমার। ইনি হলেন তরুণ লেখক যার লেখা তুমি পড়েছ। অমিত, ইনি সুকুমার চ্যাটার্জি। তুমি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সুকুমার চ্যাটার্জির নাম নিশ্চয়ই শুনেছ। ইনি সেই ভদ্রলোক। চেয়ারে বসে হাত নেড়ে থামতে বললেন সুকুমার বাবু। আমি চেষ্টা করি ভালো ছবি তৈরি করতে। আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করতে ফাঁকি দেই না। হ্যাঁ, আমি আপনার লেখা আগে কখনো পড়িনি। এই বড় কাগজে লেখার আগে নিশ্চয়ই ছোট কাগজে শুরু করেছিলেন। হেসে ফেলল অমিত। না, লেখার কথা আগে ভাবিনি আমি। এই কাগজে আমার একজন অধ্যাপকের উৎসাহে প্রথম লিখেছিলাম। বাহ, চমৎকার ব্যাপার তো। সম্পাদক জিজ্ঞাসা করলেন, তুমি সুকুমারের ছবি দেখেছ? কুচবিহারে যখন ছিলাম তখন দেখেছি, কিন্তু কলকাতায় আসার পর দুটো কারণে ছাত্রাবস্থায় ছবি দেখা হয়নি। হেসে বলল অমিত। কি কারণ? সম্পাদক জিজ্ঞাসা করলেন। পড়াশোনার চাপ আর অর্থাভাব। হাসলো অমিত। অর্থাভাবের জন্য একটাও সিনেমা দেখোনি? সম্পাদক খুব অবাক। হ্যাঁ, বাবা যা টাকা পাঠাতেন তা দিয়ে থাকা খাওয়া, ইউনিভার্সিটির মাইনে, যাতায়াতের বাস ভাড়া দেওয়ার পর যা থাকতো তা তেল সাবান কিনতেই ফুরিয়ে যেত। সিনেমা থিয়েটারের টিকিটের কথা ভাবতেই পারতাম না। অমিত বলল। যাকগে, সেই সব দিন পেছনে ফেলে এগিয়ে এসেছ। এখন আশা করি পেছন দিকে তাকাতে হবে না। হ্যাঁ, সুকুমার তোমার সঙ্গে কথা বলতে চাইছিল। আমি ওকে বলেছিলাম তোমাকে দেখা করার কথা বলবো কিনা। ও রাজি না হয়ে নিজেই তোমার কাছে আসতে চাইল। নিশ্চয়ই তুমি খুব অবাক হচ্ছ। সুকুমার, তুমিই বলো। সম্পাদক হাসলেন। সুকুমার চ্যাটার্জি বললেন, অমিতবাবু, আমার বন্ধুর কাগজে আপনার লেখা বড় গল্পটি নিয়ে একটি ছবি বানাতে ইচ্ছে করছে। প্রথমেই জিজ্ঞাসা করছি, আপনার কোনো আপত্তি নেই তো? প্রথম কয়েকটি সেকেন্ড অমিত যেন কথা খুঁজে পেল না। তারপর বলল, আমি জানি না এটা ছবি হবে কিনা। সম্পাদক বললেন, মৃণাল সেন বলেছিলেন খবরের কাগজের একটা হেডলাইন থেকেও ছবি হতে পারে। না না, আমার সেই ক্ষমতা নেই, সুকুমার বললেন। কিন্তু আপনার গল্পটি পড়ে মনে হয়েছে ছবি তৈরি হলে দর্শকদের ভালো লাগবে। এখন বলুন, আপনার আপত্তি নেই তো? অমিত কি বলবে বুঝতে না পেরে সম্পাদকের দিকে তাকালো। সম্পাদক হেসে বললেন, এ তো খুব আনন্দের কথা। তুমি তরুণ গল্পকার, লেখা শুরু না করতেই পাঠকের প্রশংসা পাচ্ছ। সুকুমারের মতো প্রতিষ্ঠিত চিত্র পরিচালক আগ্রহী হয়েছে ছবি তৈরি করতে। এটা কম কৃতিত্বের কথা নয়। আমার বন্ধু বলে নয়, সুকুমারের যা খ্যাতি, তাতে একটা নতুন পালক যোগ হবে ও যদি এই ছবিটা করে। সুকুমার বললেন, আপনার গল্প ছবি হলে আপত্তি নেই তো? অমিত এবার কথা বলতে বাধ্য হলো। তা নয়, আপনার মতো একজন বিখ্যাত পরিচালক আমার গল্প নিয়ে ছবি করার কথা ভাবছেন, এটা কি কম কথা? জানি না, অধিকাংশ ক্ষেত্রে পরিচালক শিব গড়তে চান কিন্তু বাদর তৈরি হয়। আমার ছবি দেখেও আপনার মনে হতে পারে কেন অনুমতি দিলাম। তবে একটা কথা জোর দিয়ে বলছি, আমি খুব খুঁতখুঁতে মানুষ। সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কাজ করে যাই। সম্পাদক বললেন, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, এবার আর্থিক এবং অন্যান্য চুক্তির ব্যাপারটা বলো। বলে বেলের বোতাম টিপলেন। সঙ্গে সঙ্গে বেয়ারা দরজা খুললে তিনি চায়ের অর্ডার দিলেন। সুকুমার বললেন, আমার প্রযোজক আপনার সঙ্গে যোগাযোগ করে চুক্তিপত্রে সই সাবুত করাবে। এখন বলুন, আপনি কত টাকা সম্মান দক্ষিণা নেবেন? মাথা নাড়ল অমিত। বিশ্বাস করুন, এ ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। আচ্ছা, একটা বলেই সুকুমার সম্পাদকের দিকে তাকালেন। তুমি না হয় টাকার অঙ্কটা ঠিক করে দাও। তুমি কত দিতে পারবে? সম্পাদক জিজ্ঞাসা করলেন। একজন তরুণ লেখক হিসেবে প্রযোজককে আমি 1,00,000 টাকা দিতে রাজি করিয়েছি। অমিতবাবু, এইরকম লেখা যদি আপনি কয়েক বছর ধরে লিখতেন তাহলে 2-এর নিচে পেতেন না। এবার বলুন আপনি। অমিত নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না।
ওইটুকু লেখার উপর ভিত্তি করে সিনেমা তৈরি করবেন ভদ্রলোক? আর তার জন্যে তাকে ১,০০,০০০ দেবে? এত টাকা? সম্পাদক বললেন, আমার মনে হয় এটা উত্তম প্রস্তাব অমিত। অমিত বড় শ্বাস নিয়ে বলল, বেশ। সুকুমার সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা মোটা খাম আর ভাঁজ করা একটা কাগজ বের করলেন। এই কাজটা আমি কখনোই করি না, কিন্তু আপনি নবীন লেখক বলে মনে হলো করা উচিত। এই খামে অগ্রিম হিসেবে ১০,০০০ টাকা দেয়া হয়েছে। এই কাগজে লেখা আছে আপনাকে মোট ১,০০,০০০ টাকা দিতে হবে। তা থেকে শতকরা ১০ টাকা হিসেবে ১০,০০০ টাকা ইনকাম ট্যাক্স ডিডাকশন এর সোর্স হিসেবে জমা দেয়া হবে। বাকি ৯০,০০০-এর প্রথম ১০,০০০ আজ আপনাকে দেয়া হলো। বাকি ৮০,০০০ প্রযোজক শুটিং শুরু করার আগেই চুক্তিপত্র তৈরি করে সই সাবুত করার সময় চেকে আপনাকে দিয়ে যাবেন। বোঝাতে পেরেছি? মাথা নেড়ে অমিত জানালো সে বুঝেছে। তারপর যেখানে যেখানে সই করার তা করে দিলে সুকুমার একটা করে কপি তাকে দিলেন। সম্পাদক ড্রয়ার থেকে একটা খাম বের করে সুকুমারকে বললেন, এর ভেতরে রেখে দাও। সুকুমার থাকে গড়িয়াহাটে। তিনি বললেন, আমার সঙ্গে চলুন। আমি তো আগেই নেমে যাব, তারপরে আমার গাড়ি আপনাকে পৌঁছে দিয়ে আসবে। অনেক ধন্যবাদ, কিন্তু আমি বাসেই চলে যেতে পারতাম, অমিত হেসে বলল। পারতেন, কিন্তু আপনার পকেটে এখন যে টাকার প্যাকেট রয়েছে সেটার জন্য একটু সতর্ক হয়ে যাওয়া দরকার। কলকাতার পকেটমাররা আপনার চেয়ে অনেক বেশি কৌশলী, সুকুমার বললেন। পরিচালক মশাই নেমে গেলে গাড়ির পেছনের আসনে একা বসে রাস্তার দিকে তাকিয়েছিল অমিত। হঠাৎ খেয়াল হলো কলকাতার রাস্তায় এই প্রথমবার সে একা কোনো প্রাইভেট গাড়িতে চেপে যাচ্ছে। এই প্রথম তার পকেটে ১০,০০০ টাকা রয়েছে। আচ্ছা, ভদ্রলোক এই টাকা সঙ্গে নিয়ে নিশ্চিত হয়ে এসেছিলেন যে অমিত চুক্তিতে সই করবে? নতুন লেখকদের ক্ষেত্রে এটাই বোধহয় স্বাভাবিক। যারা বিখ্যাত লেখক, যাদের অনেক খ্যাতি, তাদের একটা গল্প সিনেমা করতে হলে কত টাকা দিতে হয় কে জানে। যাই হোক, লেখা শুরু করেই যে সে একটা গল্পের ছবি হবে বলে ১,০০,০০০ টাকা পাচ্ছে, এখনো ভাবতে পারছে না। ড্রাইভার জিজ্ঞাসা করল, আমহার্স্ট স্ট্রিট কোন পথ দিয়ে ঢুকবো বাবু? ঘোর কাটল। ড্রাইভারকে পথ বলে দিল সে। মেসের ঘরে গিয়ে সে অভিনব দৃশ্যটা দেখল। তার রুমমেট নিজের তক্তাপোশের মাঝখানে পদ্মাসনে বসে আছেন চোখ বন্ধ করে। এর মানে সে যখন ঘরে থাকে না তখন ভদ্রলোক এইসব করে থাকেন। নিঃশব্দে নিজের তক্তাপোশের পাশে এসে পোশাক পরিবর্তন করতে করতে অমিত টাকাটার কথা ভাবল। কাল সকালের আগেই ওটা ব্যাংকে জমা দেওয়া হবে। এখন যদি টাকাগুলো সুটকেসে রাখে তাহলে তার তালা চাবি দিয়েও নিশ্চিন্ত হতে পারবে না। টাকার প্যাকেটটা সে যে পাজামা এখন পরেছে তার পকেটে রেখে পাঞ্জাবি পরে নিল। বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না তার পকেটে ১০,০০০ টাকা আছে। দুদিন বাদেই খবরটা কাগজে বেরিয়ে গেল। তরুণ লেখক অমিত মিত্রের গল্প পদ্মপাতায় জল অবলম্বনে ছবি করছেন বিখ্যাত পরিচালক সুকুমার চ্যাটার্জি। আগামী মাসেই ছবির শুটিং শুরু হবে। এই খবরের কল্যাণে স্কুলে বিখ্যাত হয়ে গেল সে। এর মধ্যেই অমিত ছাত্রদের প্রিয় হয়ে উঠেছিল। এখন খবরটা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিল। মাথা থেকে সিনেমার ব্যাপারটাকে সরিয়ে গবেষণার কাজে স্কুল ছুটির পরে জাতীয় গ্রন্থাগারে যাতায়াত শুরু করেছিল অমিত। এক শনিবার গ্রন্থাগারে না গিয়ে মেসে ফিরে এসেছিল নতুন একটা লেখা তৈরি করার জন্য। কাজের লোক ঘরে এসে জানালো, একজন মহিলা আপনার খোঁজে আজ একবার এসেছিলেন, আবার এসেছেন। অফিসে কেউ নেই, ওখানেই বসাচ্ছি, বলেই চলে গেল লোকটা। ধরেই নিয়েছে মহিলা যখন, তখন অমিত নিশ্চয়ই দেখা করবে। অবাক হয়ে গেল অমিত। তার কাছে কোনো পুরুষই আসে না, এই মহিলা এলেন কোত্থেকে? স্কুলের ভিজিটার্স রুমে কখনো কোনো গার্জেন আসেন তাদের সঙ্গে দেখা করতে। অবশ্য বাবা জ্যাঠারাই বেশি, মায়েরা বেশ কম। তারা নিশ্চয়ই কলকাতার একেবারে উল্টো দিকে তার মেসে দেখা করতে আসবে না। আবার পাজামা ছেড়ে প্যান্ট পরতে ইচ্ছে হলো না। পাজামা এবং ঘরোয়া পাঞ্জাবি পরে অমিত ঘর থেকে বেরিয়ে এলো। অফিস ঘরের দরজায় এসে অমিত দেখল অল্প বয়সী একটি যুবতী দেয়ালে টাঙানো বিবেকানন্দের ছবি দেখছে। অমিত গলার শব্দ করে বলল, বলুন। যুবতী ঘুরে দাঁড়ালে অমিত প্রচণ্ড ঝাঁকুনি খেল। মাত্র একবার সে দেখেছে
তাও ২-৩ মিনিটের জন্যে। কিন্তু এই যুবতী মৃণাল ছাড়া অন্য কেউ নয়। কিন্তু মৃণাল জানবে কি করে সে এই মেসে এখন থাকে? তাহলে তারও ভুল হতে পারে। মুখ দেখে বুঝতে পারছি আপনার চিনতে অসুবিধা হয়নি। ভালোই হলো। নিজের পরিচয় নিজের গলায় বলতে হলো না। গম্ভীর গলায় বলল যুবতী। আপনি আপনি বসুন, অমিত বলল। আমি তো এখানে বসার জন্য আসিনি। ও, মাসিমা কেমন আছেন? দেখুন, আমার মাসিমা আপনার মাসিমা কি করে হলো ভগবান জানেন। হ্যাঁ, সবাই ভালো আছেন। আপনি তো আমার চরিত্র ভালো করার জন্য ওর কাছে খবর পৌঁছে দেন। আশা করি আমি এখানে এসেছি এই খবরটাও পৌঁছে দেবেন। না, না, আমি ভেবে পাচ্ছি না আপনি কিভাবে জানলেন যে আমি এই মেসেই থাকি। এর ঠিকানা তো মাসিমাও জানেন না। তাই? আচ্ছা বলুন তো, আপনি চালাক না ধূর্ত? এসব কি বলছেন? কলকাতা শহরে একটা সূত্র পেলে ইচ্ছে হলে যে কোনো মানুষের ঠিকানায় পৌঁছানো যায় তা জানতেন না। এখন জানলেন। শুনুন, আপনার শ্রীমুখ দেখতে এখানে আসিনি। বলুন কেন এসেছেন? কাগজে বেরিয়েছে আপনার গল্প পদ্মপাতায় জল নিয়ে পরিচালক সুকুমার চ্যাটার্জি সিনেমা তৈরি করতে যাচ্ছেন। সত্যি কথা তো? হ্যাঁ, কিন্তু আপনি পরিচালককে যদি বলেন ওর এই ছবিতে একটা ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ দিতে, আমি অভিনয় করতে চাই। সে কি? চমকে উঠল অমিত। মানে, কথাটার মানে আপনি বুঝতে পারেননি? তা পেরেছি, কিন্তু কোনো অনুশীলন ছাড়া নিজেকে তৈরি না করে কি অভিনয় করা সম্ভব? একটু ভেবে দেখুন, অমিত বলল। একটা হাত ওপরে তুলে মাথা নাড়ল মৃণাল। আমাকে জ্ঞান দেবেন না, প্লিজ। শর্মিলা ঠাকুর অপুর সংসারে অভিনয় করার আগে কি অনুশীলন করেছিলেন? সবাইকে একই ফর্মুলায় ফেলা খুব খারাপ অভ্যেস। ঢোক গিলল অমিত। বললেন, আপনি যে অভিনয় করতে চাইছেন তা আপনার মাসিমা, মা এবং বাবা জানেন? ওদের সম্মতি আছে? অদ্ভুত লোক তো আপনি। আমি একজন অ্যাডাল্ট। মাথা নাড়ল মৃণাল। যেহেতু আপনার গল্প নিয়ে একজন নামকরা পরিচালক ছবি করছেন তাই। বলতে বলতে থেমে গেল মৃণাল। অদ্ভুত চোখে অমিতের পা থেকে মাথা পর্যন্ত দেখল। তারপর বলল, আপনি তো বেশি দিন আগে এমএ পড়তেন না, তাই না? তখন কি আপনি লেখালেখি করতেন? অন্তত চর্চা করতেন? কোথাও কি আপনার লেখা ছাপা হয়েছিল ওই সময়? না, বলতে বাধ্য হলো অমিত। সে সময় আপনি রাস্তায় ঘুরে দেখতেন কোনো সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা সেই মেয়েদের কাছে গিয়ে নাটক করে বলতেন, টু বি অর নট টু বি। হাসল মৃণাল। আর ধৈর্য রাখতে পারল না অমিত। জিজ্ঞাসা করলো, আপনি আমার কাছে এসেছেন সাহায্য চাইতে, অথচ আসার পর থেকে একের পর এক আক্রমণ করে চলেছেন। এটা কি উচিত হচ্ছে? উচিত? যেন অবাক হলো মৃণাল। আপনি যা করেছেন সেসব কি উচিত কাজ ছিল? আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি যখন কলেজে পড়তাম তখন আমার পেছনে আপনি গোয়েন্দাগিরি করতেন কেন? আমি পার্কে বন্ধুদের সঙ্গে কি করছি তা আপনি মাসিমণিকে দেখিয়ে কি লাভ করেছেন বলুন? উনি অনুরোধ করেছিলেন তাই। ভালো ছেলে মাসিমণির সেবা করতে লেগে পড়লেন। একটা গোবেচারা ভালো মানুষ ছেলের গলায় আমাকে ঝুলিয়ে দেওয়ার পর চৈতন্য হলো আপনার? সহ্য করতে না পেরে কলকাতা থেকে পালালেন। আমার সর্বনাশ করার জন্য যা যা দরকার তা আপনি করেছেন। চমৎকার। যাকগে, এসব বলতে আমি এখানে আসিনি। কাগজে দেখলাম আপনি গল্প লিখতে শুরু করেছেন, একেবারে জীবন থেকে নেয়া গল্প। তারপর দেখলাম আপনার গল্পের সিনেমা হচ্ছে। তাই বলছি, অনেক উপকার করেছেন, এবার আর একটু অপকার করুন। হাসল মৃণাল। অপকার? ওঠাতে না বলে নামাতে বলছি। সিনেমায় নামানো। সিনেমায় নামানো তো এখনো ভদ্রবাঙালি উপকার বলে না। দেখুন, আমি পরিচালক ছাড়া আর কাউকে চিনি না। আশ্চর্য, মিথ্যে কথা কেন বলছেন? একজন লেখককে এটা মানায় না। আপনার সঙ্গে আলাপ পরিচয় না করেই পরিচালক খবরের কাগজকে বলে দিলেন? একদিনই কথা হয়েছিল, উনি এসে কথা বলে চুক্তিপত্রে সই করে অগ্রিম টাকা দিয়ে চলে গিয়েছিলেন। তার বেশি কি করবেন? আপনার যদি আমাকে সাহায্য করার ইচ্ছে না থাকে তাহলে সরাসরি সেটা বলতে পারছেন না কেন?
আমি বললেই পরিচালক আপনাকে কাজ দিতে নাও পারেন। হতেই পারে। আমাকে তো একটার পর একটা ধাক্কা খেতে হচ্ছে। না হয় আরেকটা ধাক্কা খাবো। বেশ, আপনি বসুন। আমি আমার ঘর থেকে লিখে নিয়ে আসছি চিঠিটা। বেশি দেরি হবে না। এখানে তো আপনি একাই থাকেন? হ্যাঁ, এটা মেস বাড়ি। বউ কোথায় থাকে? কুচবিহারে? চমকে তাকালো অমিত। তার বাড়ি যে কুচবিহার সেই খবর মৃণাল জানলো কি করে? সে হেসে বলল, তিনি কোথায় এখন আছেন তা আমি জানি না, তবে কুচবিহারে এখনো পৌঁছাতে পারেননি। বসুন, আমি আসছি। ঘরে গিয়ে একটা সাদা খাতার কাগজ ছিঁড়ে অমিত লিখল, শ্রীযুক্ত সুকুমার চ্যাটার্জি, চলচ্চিত্র পরিচালক, শ্রদ্ধাভাজনেশ্বর। পত্রবাহিকার পরিবার আমার পরিচিত। উনি চলচ্চিত্রে অভিনয় করতে চাইছেন। আপনার ছবির কোনো চরিত্রে যদি ওকে আপনি উপযুক্ত মনে করেন, তাহলে সুযোগ দিলে ভালো লাগবে। আশা করি আপনাকে বিব্রত করলাম না। বিনীত, অমিত মিত্র। তারপর চুক্তিপত্র বের করে তা থেকে সুকুমার বাবুর ঠিকানা নিয়ে নিচে লিখে দিল। তার কাছে কোনো সাদা খাম নেই। বাধ্য হয়ে কাগজটি ভাঁজ করে সযত্নে অমিত ঘরে এসে দেখল মৃণাল তখনও ঠায় দাঁড়িয়ে আছে। অমিত বলল, আমার কাছে কোনো খাম নেই, অনুগ্রহ করে একটা খামে এই চিঠি ভরে ওকে দিলে ভালো হয়। ঠিকানা নিচে লেখা আছে। অনেক ধন্যবাদ। ও, ফোন নাম্বারটা? আমি জানি। ঘড়ি দেখল মৃণাল। আমি যে আপনার কাছে এই কারণে এসেছি তা মাসিমাকে কবে বলবেন? ওর সঙ্গে তো অনেকদিন আমার যোগাযোগ নেই। তাতে কি, এখন তো খবরটা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। উনি জিজ্ঞাসা না করলে আমি যেচে আপনার কথা বলবো না। একটু থেমে অমিত বলল, পরিচালক কি বললেন জানালে ভালো হতো। উনি যদি সুযোগ দেন তাহলে ছবি দেখতে গিয়ে তো আমাকে দেখতেই পাবেন। আচ্ছা, এলাম। জোরে জোরে পা ফেলে বেরিয়ে গেল মৃণাল। অমিতের মনে হলো একবার মৃণালকে অনুসরণ করলে হয়। ও একা এসেছিল না সঙ্গে যে এসেছিল সে একটু দূরে অপেক্ষা করছে। তারপরে এই ভাবনাটা বাতিল করলো। জেনে কি হবে? এটা তো মৃণালের ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি সঙ্গে এসেও থাকে তাহলে তার কি এসে যায়? দিন ৭ পরে মেসের ঠিকানায় সুকুমার চ্যাটার্জির চিঠি নিয়ে এলো একজন প্রোডাকশনের কর্মী। সুকুমার বাবু লিখেছেন, আপনার সঙ্গে যোগাযোগ করা সব সময় সম্ভব হচ্ছে না। যদি আপনি একটি মোবাইল ফোন ব্যবহার করতেন তাহলে ভালো হয়। পত্রবাহকের হাতে আমি একটি স্বল্প মূল্যের ফোন পাঠালাম। আপাতত এটিকে গ্রহণ করতে পারেন। দ্বিতীয়, আপনার চিঠি নিয়ে মৃণাল আমার কাছে এসেছিলেন। তার সঙ্গে কথা বলে ভালোই লেগেছে। আগামী সোমবার তার একটা স্ক্রিন টেস্ট নেব। দেখা যাক। শুভেচ্ছা সহ। লোকটি তার পকেট থেকে ছোটখাটো একটা মোবাইল ফোন আর চার্জার বের করে এগিয়ে দিল। অমিত বলল, ওকে আমার ধন্যবাদ দেবেন। লোকটি চলে গেলে মোবাইলের ওপর লেখা নাম্বারটা কয়েকবার চোখ বোলাতেই মুখস্থ হয়ে গেল। অমিত দেখলো মোবাইলে ফুল চার্জ দেওয়াই আছে। বোতাম টিপে সে দেখতে পেল সুকুমার বাবুর নাম এবং মোবাইল নাম্বার লেখা আছে। আর কোনো নাম নেই। সে নাম্বারটা চাপ দিতে রিংয়ের আওয়াজ কানে এলো। তারপর সুকুমার বাবুর গলা শুনল। হ্যালো। নমস্কার, আমি অমিত মিত্র বলছি। ফোনটা পেয়েছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। যদি কিছু মনে না করেন তাহলে এর দাম কত বললে খুব ভালো হয়। অমিত বলল। হাসলেন সুকুমার বাবু। ওটার দাম কত আমি জানি না। একজন ভক্ত ওটা আমাকে উপহার দিয়েছিলেন। আমি কি করে আপনার কাছ থেকে দাম নেব? এসব নিয়ে ভাববেন না। হ্যাঁ, সামনের ২৭ তারিখ হলো রবিবার। সেদিন দুপুর ২টোয় আমার বাড়িতে স্ক্রিপ্ট পড়া হবে। আমার ইচ্ছে আপনাকে শোনাতে। আসবেন? নিশ্চয়ই, উৎসাহের সঙ্গে বলল অমিত। ঠিক আছে, আমার সহকারীরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। ছবির জন্য যেটুকু গল্পের বদল করা দরকার তার বেশি কিচ্ছু করিনি। আচ্ছা ভাই, রাখলাম। সুকুমার বাবু কথা শেষ করলেন। একটু ক্ষুণ্ণ হলো অমিত। মৃণাল যে তার চিঠি নিয়ে সুকুমার বাবুর সঙ্গে যোগাযোগ করেছে, তিনি ওর টেস্ট নিচ্ছেন, এসব কথা তাকে জানাবার প্রয়োজন মনে করেনি। অদ্ভুত মেয়ে। এমনভাবে সেদিন কথা বলছিল যেন শেষ কথা সেই বলছে। আচরণেও তাই বোঝালো। সেই বাস স্টপে দাঁড়ানো ভীরু মেয়েটির কি পরিবর্তন!
এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস হায় সজনী এর ৪র্থ পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। এই উপন্যাসটি শেষ হবার পর আমরা কোন লেখকের উপন্যাস পড়ব সে বিষয়ে আপনাদের যদি কোনো পছন্দ থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব পড়ার। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আর আমাদের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগছে সে বিষয়েও কমেন্ট করবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।